প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। ওয়েলকাম টু লেকচার্স অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। পরিবেশ রসায়নের প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগতম। পরিবেশ রসায়ন শব্দটা দেখেই আমাদের মনে হচ্ছে যে রসায়নের যে শাখায় পরিবেশ সংক্রান্ত বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ বলতে আমরা সাধারণত কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু পরিবেশ। একটু স্পেসিফিক ভাবে যদি বলি, পরিবেশ বলতে আমরা বুঝে থাকি আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল, মাটি, পানি, গ্রিন হাউস গ্যাস, মাটির ক্ষারকত্ব, অম্লত্ব, পানির ক্ষারকত্ব, অম্লত্ব ইত্যাদি ইত্যাদি পরিবেশ সংক্রান্ত যে টার্মগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা হবে। তো পরিবেশ রসায়নের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটু পরিবেশ রসায়ন চ্যাপ্টারের আউটলাইনগুলো একটু দেখে নিতে হবে যে পরিবেশ রসায়নে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তোমাদের যার কাছে যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকের যে সূচিপত্র আছে সেখান থেকে একটু আউটলাইনগুলো একটু দেখে নিয়ে তারপরে মূল আলোচনায় আমরা চলে যাব। তো পরিবেশ রসায়নের মূল আলোচনার একদম শুরুতে চলে আসবে গ্যাসীয় অবস্থা, অর্থাৎ পরিবেশ রসায়নের একটা বড় অংশ হচ্ছে বায়ুমণ্ডল সংক্রান্ত। আর বায়ুমণ্ডল মানে হচ্ছে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাস সম্বন্ধে যাবতীয় পড়াশোনা। তো গ্যাসীয় অবস্থার প্রথম কথা আসবে যে গ্যাস কি জিনিস। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা আছে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে বায়বীয়। এই বায়বীয় কথাটার শুদ্ধ রূপ হচ্ছে গ্যাসীয় অবস্থা, যেটাকে ইংরেজিতে বলা হয় গ্যাসিয়াস স্টেট। এখন কথা হচ্ছে একটা পদার্থ কঠিন হবে নাকি তরল হবে নাকি গ্যাসীয় হবে সেটা কিসের উপর নির্ভর করে? যে কোনো একটা পদার্থ কোন প্রকৃতিতে থাকবে সেটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং অন্যটি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক আকর্ষণ বলতে আমরা কি বুঝে থাকি? একটা পদার্থের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, অণু পরমাণু আয়ন আমরা অণু পরমাণুই বলবো, যে অণু পরমাণুগুলো আছে তাদের মধ্যকার যে আকর্ষণ, একে অপরকে যে বলে তার আকর্ষণ করে সেটাই হচ্ছে আকর্ষণ বল। এবং সেই অণু পরমাণুগুলোর মধ্যকার যে দূরত্বগুলো আছে তাদেরকে বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। খেয়াল করে দেখবা যে আন্তঃআণবিক বল বেশি হওয়া মানে দূরত্ব কম। কারণ যদি দূরত্ব কম হয় তাহলে তারা খুব কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকা মানে তাদের আকর্ষণ বলটা বেশি হবে। পক্ষান্তরে দূরত্ব যদি বেশি হয়, দূরত্ব যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তাদের দূরত্বটা অনেক বেশি, তারা অনেক দূরে দূরে অবস্থান করছে, তার মানে তাদের আকর্ষণ বলও কম। এই যে আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্বের যে কন্ট্রাডিক্টরি যে ব্যাপারটা, এখান থেকেই বোঝা যায় যে একটা পদার্থ কঠিন হবে নাকি তরল হবে নাকি গ্যাসীয় হবে। যদি আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, অর্থাৎ যদি আন্তঃআণবিক দূরত্ব কম হয়, তার মানে তারা অণুপরমাণুগুলো অনেক কাছাকাছি তারা থাকবে। অনেক কাছাকাছি থাকা মানে সেটা হচ্ছে কঠিন পদার্থ। যদি আন্তঃআণবিক আকর্ষণ বল একটু কম হয়, তুলনামূলক কম হয়, এবং আন্তঃআণবিক দূরত্ব যদি তুলনামূলক বেশি বেড়ে যায়, তাহলে সেই পদার্থটা হবে তরল পদার্থ। এবং যদি কোনো পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল হয় অনেক কম, পক্ষান্তর আন্তঃআণবিক দূরত্ব হয় অনেক অনেক বেশি, সেক্ষেত্রে সেই পদার্থটাকে আমরা বলে থাকি গ্যাসীয় পদার্থ। এই কথাগুলো তোমাদের অনেকটাই পরিচিত লাগতেছে, কারণ আমরা একদম বেসিক থেকে আলোচনাগুলো করতেছি। তো গ্যাসের সংজ্ঞা যদি আমাদেরকে দিতে হয় তাহলে আমরা বলবো যে সমস্ত পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বল কম এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, সেই সমস্ত পদার্থকেই গ্যাসীয় পদার্থ বলা হয়। এখন এই গ্যাসীয় পদার্থের কয়েকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কয়েকটা এখানে লিস্ট আউট করেছি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্যাসীয় অণুগুলোর গতি প্রকৃতিগুলো কিরকম হবে। যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, আকর্ষণ বল কম হওয়া মানে তারা অনেক দ্রুত গতিতে চারদিকে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে। তার মানে গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতি থাকবে কঠিন তরলের তুলনায় অনেক অনেক বেশি। দ্বিতীয় কথা হচ্ছে আকার এবং আয়তন। যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল কম তথা দূরত্ব বেশি, সেক্ষেত্রে যেহেতু অণু পরমাণুগুলো চারদিকে যে কোনো দিকে ছোটাছুটি করতে পারে, সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো শেপ নেই, নির্দিষ্ট কোনো আকার নেই।
যখন যে অবস্থায় রাখা হবে সেই রকম আকারই ধারণ করবে। এবং আয়তনও একই কথা, যেহেতু অণুপরমাণুগুলো সবসময় অনেক দ্রুত গতিতে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, সেক্ষেত্রে তাদের স্থানটা থাকে অনেক বেশি, অর্থাৎ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ আয়তনই দখল করে গ্যাসীয় পদার্থের অণুপরমাণুগুলো। এরপরে আসি ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, অর্থাৎ একক আয়তনে যে পরিমাণ অণুপরমাণু থাকে তাকেই বলা হয়ে থাকে ঘনত্ব। তাহলে যেহেতু এখানে আয়তন অনেক বেশি, কারণ অল্প কিছু অণুপরমাণু অনেক বেশি আয়তন দখল করে থাকে, তার মানে একক আয়তনে ভর সংখ্যা হবে অনেক কম, তার মানে গ্যাসীয় পদার্থের ঘনত্ব কঠিন তরলের তুলনায় অনেক অনেক কম থাকবে। এরপরে আসি সংকোচনশীলতা। এইটা ব্যাখ্যা করা যায় আন্তঃআণবিক দূরত্বের কনসেপ্ট থেকে। যেহেতু গ্যাসীয় পদার্থের অণুপরমাণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব থাকে অনেক বেশি, সেক্ষেত্রে তাদেরকে সংকুচিত করে, চাপ দিয়ে সংকুচিত করে, কম্প্রেসড করে নিয়ে আসা যায়, অর্থাৎ অল্প জায়গার মধ্যে নিয়ে আসা যায়, কারণ জায়গা অনেক অনেক ফাঁকা আছে এখানে। সেই কারণে চাপ দিয়ে গ্যাসীয় পদার্থের অণুপরমাণুগুলোকে সংকোচন করা যায়। একইভাবে যেহেতু তাদের মধ্যকার আকর্ষণ বল অনেক কম থাকে, সেক্ষেত্রে তাদেরকে প্রসারণও করা যায় খুব সহজেই। কোনোভাবে তার মানে বল প্রয়োগ করে গ্যাসীয় পদার্থের অণুপরমাণুগুলোকে প্রসারিত করা যায়। এরপরে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ ক্ষমতা। সমসত্ব মিশ্রণ মানে মিশে যাওয়ার ক্ষমতা, একদম সমান অনুপাতে মিশে যাওয়ার ক্ষমতা। চিন্তা করে দেখো, আমাদের যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, এই ধরনের অনেকগুলো গ্যাস, কার্বন ডাই অক্সাইড, এই ধরনের অনেকগুলো গ্যাস কিন্তু আছে। কিন্তু আমরা কি আলাদা করতে পারি যে বায়ুমণ্ডলের এগুলো হচ্ছে নাইট্রোজেন, এগুলো হচ্ছে অক্সিজেন, এরকম কি আলাদা করতে পারি? অবশ্যই না। তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড এরা কিন্তু সমসত্ত্বভাবে, সমানভাবে মিশে এই বায়ুমণ্ডলের মধ্যে বিরাজ করতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু আসলে সেখানে আছে। তো এই যে গ্যাসীয় অণুগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে, মিশে যে মিশ্রণ তৈরি করতেছে, এটাকেই বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ ক্ষমতা, অর্থাৎ যাদেরকে আলাদা করা যায় না, সমান অনুপাতে মিশে যেতে পারে। আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, কিন্তু উল্লেখযোগ্য এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা পরীক্ষার খাতায় লিখে দিলেই হয়ে যাবে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গ্যাসের পরিমাপযোগ্য বিষয় কি কি আছে। গ্যাসের পরিমাপযোগ্য যে কয়েকটা বিষয় আছে, যেমন তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটা হচ্ছে প্রধান পরিমাপযোগ্য বিষয়। এছাড়াও এর কয়েকটা পরিমাপযোগ্য বিষয় আছে, যেমন ভর, তাপগ্রাহিতা, বাষ্প ঘনত্ব, গতিশক্তি প্রভৃতি কয়েকটা পরিমাপযোগ্য বিষয় আছে। কিন্তু আমাদের শুধুমাত্র আমরা শুধুমাত্র তিনটা প্রধান পরিমাপযোগ্য বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব, সেটা হচ্ছে তাপমাত্রা, চাপ এবং আয়তন। তো তাপমাত্রা কি জিনিস আমরা জানি। তাপমাত্রা হচ্ছে তাপের তাপীয় অবস্থা, তাপ শক্তির তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলা হয়। একটা পদার্থের মধ্যে যে অণুপরমাণুগুলো আছে তাদের যে অন্তর্নিহিত তাপ শক্তি আছে, সেই তাপ শক্তিটার তাপীয় যে অবস্থা প্রকাশ, সেটাকেই বলা হয়ে থাকে তাপমাত্রা। তাপমাত্রার সংজ্ঞা আমরা এভাবে উল্লেখ করতে পারি। এখন তাপমাত্রা পরিমাপের কয়েকটা স্কেল আছে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল। এই কথাগুলো আমাদের অনেকটাই পরিচিত লাগবে। সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল সম্বন্ধে আমরা পরিচিত। আমরা একটু পড়াগুলো রিমাইন্ড করতেছি, রিকল করতেছি, যেহেতু আমাদের এটা প্রথম লেকচার, সেক্ষেত্রে অবশ্যই আমরা বেসিক থেকে পড়াশোনাগুলো করতেছি, এবং এই কারণে অনেক পুরনো পড়াশোনা আমাদের কিন্তু চলে আসতেছে। দেখো, এখানে তিনটা থার্মোমিটার অঙ্কন করা হয়েছে। একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে কেলভিন এবং একটা হচ্ছে ফারেনহাইট স্কেলে আছে। এখন এই যে সেলসিয়াস স্কেল, সেটা কিভাবে আসলো, সেটার শুরু কোথায় আর শেষ কোথায়? কথা হচ্ছে যে সেলসিয়াস যখন এই তাপমাত্রা পরিমাপের স্কেল আবিষ্কার করেন, উনি পানির যেটা গলনাঙ্ক এবং পানির যেটা স্ফুটনাঙ্ক, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে এই স্কেলটা আবিষ্কার করেছেন, এই স্কেলটা ডিজাইন করেছেন। এখন কথা হচ্ছে পানি সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে। কত তাপমাত্রা সেটা কিন্তু তখন পর্যন্ত জানা ছিল না, কারণ স্কেল তখন পর্যন্ত ছিল না। এখন যত তাপমাত্রাই হোক না কেন, পানি একটা তাপমাত্রাতে গলতে শুরু করবে, অর্থাৎ বরফ গলতে শুরু করবে, এবং পানি একটা পর্যায়ে কোনো একটা টেম্পারেচারে ফুটতে শুরু করে। যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে আমরা বলে থাকি গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে আমরা বলে থাকি স্ফুটনাঙ্ক। এখন এই টেম্পারেচারটা কত সেটা কিন্তু তখন পর্যন্ত জানা যায়নি। এখন কথা হচ্ছে, এই যে
পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, সেই যে ডিফারেন্সটা, যে তাপমাত্রা পার্থক্যটা, এই পার্থক্যটাকে বিজ্ঞানী সেলসিয়াস 100টা সমান ভাগে ভাগ করেছেন এবং তিনি এই শুরুটা করেছেন জিরো থেকে। যেহেতু আমাদের সংখ্যা জিরো থেকেই শুরু হয়, সেক্ষেত্রে উনি গলনাঙ্ককে বলেছেন 0 ডিগ্রি সেলসিয়াস এই এবং স্ফুটনাঙ্ককে বলেছেন 100 ডিগ্রি সেলসিয়াস। কারণ তিনি এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের টেম্পারেচারের যে পার্থক্যটা, তাকে সমান 100 ভাগে ভাগ করে এই স্কেলটা ডিজাইন করেছেন। তো এইভাবেই 0 ডিগ্রি থেকে শুরু, 100 ডিগ্রি পর্যন্ত শেষ সেলসিয়াস স্কেল, এই ধারণাটা চলে আসলো। এখন কথা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তথা পানির গলনাঙ্ক নিচেও তো অনেক টেম্পারেচার আছে, -5, -10, 20, এরকম তো অনেক নিচের টেম্পারেচারও আছে। এখন নিচের টেম্পারেচার কত পর্যন্ত আছে, অর্থাৎ কত সর্বনিম্ন কত টেম্পারেচার পর্যন্ত রিচ করা সম্ভব হয়? বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেছেন যে -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাওয়া সম্ভব নয়। এরকম -10, 20, 30, 50, 100 এগুলো থাকবে, কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো টেম্পারেচার থাকা সম্ভব নয়। এখন এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকেই বলা হয়ে থাকে পরম শূন্য তাপমাত্রা। তো যখন এই সেলসিয়াস স্কেলে -10, -20, -30, 50 এইরকম যে মাইনাস টেম্পারেচারগুলো আসলো, তখন বিজ্ঞানী কেলভিন উনি চিন্তা করলো যে আমি এমন একটা স্কেল ডিজাইন করব যে স্কেলে কোনো মাইনাস টেম্পারেচার থাকবে না। তার মানে সর্বনিম্ন যে টেম্পারেচারটা আছে, তিনি সেটাকেই জিরো চিন্তা করলেন। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সেলসিয়াস, উনি সেটাকেই বলতেছিলেন 0 কেলভিন। তার মানে সেলসিয়াসে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 273 কেলভিন হবে। এইভাবেই 0 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটাকে কেলভিন স্কেলে 273 কেলভিন ধরা হয়ে থাকে। কারণ সর্বনিম্ন যে টেম্পারেচারটা, সেটা কিন্তু 0 কেলভিন থেকে শুরু হলো। অর্থাৎ কেলভিন স্কেলের কোনো ঋণাত্মক মান অবশ্যই নেই। কেলভিন স্কেলে কখনোই নেগেটিভ কোনো মান আসবে না। তাহলে এটা যদি 273 কেলভিন হয়, সেলসিয়াস স্কেলে যত ইউনিট করে ভাগ করা হয়েছিল, ক্ষুদ্রতম এক ভাগের যেটা মান ছিল, এখানেও কিন্তু তাই। সবকিছুই ঠিক, শুধুমাত্র শুরুটার মধ্যে পার্থক্য। এটা শুরু ছিল -273 ডিগ্রি সেলসিয়াসে, এটা শুরু ছিল 0 কেলভিনে। এই স্কেলে গলনাঙ্ক ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে গলনাঙ্ক ছিল 273 কেলভিন। তো যেহেতু ক্ষুদ্রতম ভাগগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই, তার মানে এই গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কের পার্থক্য কিন্তু সমান 100 কেলভিনই থাকবে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসও যেমন, 100 কেলভিনও তেমন কথা। এখন কথা হচ্ছে এই ক্যালভিন স্কেলে স্ফুটনাঙ্ক তাহলে 273 থেকে 100 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে পার্থক্য হচ্ছে আমরা জাস্ট 273 যোগ করে দেব সেলসিয়াস স্কেল থেকে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এর সাথে 273 যোগ করলে 373 হয়, তার মানে 373 কেলভিন। এভাবেই সেলসিয়াস এবং কেলভিন স্কেল চলে আসলো। এই টেম্পারেচার পরিমাপে আরো একটা স্বীকৃত স্কেল আছে, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল, যেটা ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়। কিন্তু সেখানে পানির যেটা গলনাঙ্ক, সেটা ধরা হয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং পানির যেটা স্ফুটনাঙ্ক, তাকে ধরা হয়েছে 212 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ তিনি এই পানির গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কের এই ডিফারেন্সটাকে 180 ভাগে ভাগ করেছেন, করে 32 থেকে 212 পর্যন্ত হয়েছে। এখন চিন্তা করো, এইভাবে যদি আমরা একদম নিচের টেম্পারেচারটা মাপতে চাই, তাহলে কিন্তু এখানে যেমন 273 যোগ করে দিয়ে আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু 273 যোগ করে দিলে হবে না। কারণ এখানকার ক্ষুদ্রতম এক ঘরের যত মান, এখানকার ক্ষুদ্রতম এক ঘরের মান কিন্তু সেম নয়। এখানকার 100 ঘর এখানকার 180 ঘরের সমান। তার মানে এই ক্ষুদ্রতম ঘরগুলো এই ক্ষুদ্রতম ঘরের থেকে অবশ্যই ছোট। এই কারণে শুধুমাত্র 232, এই কারণে 32-এর সাথে শুধুমাত্র 273 যোগ করে দিলেই সর্বনিম্ন টেম্পারেচার পাওয়া যায় না, বরং এইটার এই ক্ষুদ্রতম ঘরগুলোর অনুপাতেই আমরা ক্ষুদ্রতম মান পেতে পারি -459 ডিগ্রি, -459.4 ডিগ্রি ফারেনহাইট সর্বনিম্ন টেম্পারেচার ফারেনহাইট স্কেলে। এখন কথা হচ্ছে এই যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এগুলোর মধ্যে
তুলনামূলক কনভার্সন করার জন্য একটা সূত্র স্টাবলিশ আছে, সেটা হচ্ছে এই সূত্র। এটা তোমাদের সবারই পরিচিত। এই সূত্রের সাহায্যে আমরা এক স্কেল থেকে আরেক স্কেলে টেম্পারেচার বের করতে পারি। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা পরিমাপযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে কোনো গ্যাসের মধ্যে যে অণুপরমাণুগুলো আছে, সেই অণুপরমাণুগুলো পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলে থাকবো চাপ। অর্থাৎ চাপ মানে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে এই যে অণুপরমাণুগুলো আছে, সেই অণুপরমাণুগুলো যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলে থাকবো চাপ। এখন এই চাপ পরিমাপের জন্য কয়েকটা একক আছে, তার মধ্যে সব থেকে কমন একক হচ্ছে অ্যাটমসফিয়ার এবং প্যাসকেল। এই প্যাসকেলটা হচ্ছে এসআই একক, কিন্তু অ্যাটমসফিয়ারটা বহুল ব্যবহৃত একটা চাপের একক। এখন অ্যাটমসফিয়ার তথা বায়ুমণ্ডলীয় একক বলতে কি বোঝায়? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন টেম্পারেচারে 76 সেন্টিমিটার পারদ, অর্থাৎ এই যে 76 সেন্টিমিটার পারদ, সেটা যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাকে বলা থাকে এক বায়ুমণ্ডলীয় চাপ। এই এক অ্যাটমসফিয়ার মানে কি সেটার জন্য একটা প্রতিষ্ঠিত একটা সূত্র আছে। এই সূত্রটা কিভাবে আসলে সেটা আমরা আলোচনা করতেছি না, কিন্তু এক বায়ুমণ্ডলীয় চাপ মানে এই এইচ ইন্টু ডি ইন্টু জি, এরকম একটা সূত্র এস্টাবলিশ আছে, যেখানে এইচ মানে হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতা, ডি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একক আয়তনে যেহেতু ভর, তার মানে ভর ডিভাইডেড বাই আয়তন, এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, যেটাকে 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হচ্ছে। কারণ আমরা সাধারণত 9.80 বা 9.81 ব্যবহার করে থাকি, কিন্তু সেটা মিটার এককে, যেহেতু সেন্টিমিটারে ধরতে হবে আমাদের, সেক্ষেত্রে 100 দ্বারা গুণ করে 980.6 এটা ধরা হলো ক্যালকুলেশনের জন্য। সবসময় যে 980.6 হবে এমনটাও নয়, আমরা এটা কম বেশি করতে পারবো। তো এইটা ধরে এখানে আমরা সূত্রতে যদি এগুলো বসিয়ে দেই, তাহলে এরকম কিছু মান আসে। দেখো, এইটা যদি গুণ করা হয়, তিনটা মানে যদি গুণ করা হয়, তাহলে এত গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসে। এগুলো যদি গুণ করি তাহলে এই জিনিসটা চলে আসে। কিন্তু এই পার সেন্টিমিটারকে আমরা লিখতে পারি সেন্টিমিটার ইন্টু পার সেন্টিমিটার স্কোয়ার, অবশ্যই লেখা যায়। এইটা লেখার কারণ হচ্ছে এই যে গ্রাম, এই যে সেন্টিমিটার এবং এই যে সেকেন্ড স্কোয়ার, এই তিনটা মিলে লেখা যায় ডাইন, অর্থাৎ এক ডাইন ইজ ইকুয়াল টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডাইন এককটাও নিয়ে আসা হলো, যেখানে 10⁵ ডাইন মানে হচ্ছে 1 নিউটন। নিউটনের সাথে ডাইনের একটা সম্পর্ক আছে। তো দেখো, ডাইন মানে হচ্ছে বলের একক, কিন্তু বল ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, এই কারণে এটা হচ্ছে একটা চাপের একক আসলো। এখন দেখো, 1013548 এই পর্যন্ত থাকলো, ডাইন ঠিকই থাকলো। সেন্টিমিটার মানে আমরা জানি 10⁻⁻² মিটার, কারণ 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। সেখান থেকে আমরা লিখতে পারি যেহেতু সেন্টিমিটার স্কোয়ারটা নিচে, তার মানে 1/সেন্টিমিটার স্কোয়ার, এবং সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻², এবং সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻⁻² মিটার, তার উপরে স্কোয়ার আছে এবং সেটা স্টিল নিচে। তাহলে 10⁻⁴ নিচে চলে আসলো, সেইটা কিন্তু উপরে চলে গেল পরের লাইনে, এবং আমাদের এইটাকে আমরা লিখেছি এখানে পয়েন্ট দিয়ে এই দিকে 6টা ঘরকে 10⁶ আকারে লিখেছি। তা বাদে সবকিছু ঠিক আছে। তাহলে দেখো, এটাকে এইভাবে লেখা যায় যে 1.013548 ইন্টু 10⁵ লিখলাম, তার মানে 6 এবং 4 মিলে যে 10, তার মধ্যে থেকে 5 নিয়েছি, আর 10⁵ ডাইন কিন্তু আছে। সেই 10⁵ ডাইন মানে আমরা জানি 1 নিউটন, সেই কারণে আমরা এখানে নিউটন নিয়েছি। আশা করি এই এক অ্যাটমসফিয়ার মানে এত নিউটন পার মিটার স্কোয়ার কিভাবে আসলো তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা কেন করলাম, কারণ হচ্ছে এই নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে প্যাসকেল। তার মানে আমরা বলতে পারবো এক অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এত প্যাসকেল। এভাবে প্যাসকেলও কিন্তু আমরা বের করতে পারি। তাহলে যদি প্যাসকেলের সংজ্ঞা বলা হয়, এক প্যাসকেল মানে কি আমরা জানি। প্যাসকেল মানে যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে প্যাসকেল মানে হচ্ছে প্রতি একক বর্গমিটারে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলতে পারবো প্যাসকেল। এক প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এবং আমরা যদি সেটা অ্যাটমসফিয়ারের সাথে কম্পেয়ার করি, তাহলে এক অ্যাটমসফিয়ার মানে এত প্যাসকেল। টেম্পারেচার চাপ পরিমাপের আরো দুইটা একক আছে, একটা হচ্ছে টর এবং আরেকটা হচ্ছে বার। এই টর শব্দটা এসেছে বিজ্ঞানী টরিসেলির নাম অনুযায়ী। টরিসেলি নামক একজন বিজ্ঞানী আছে, তার নামের সংক্ষিপ্ত হচ্ছে টর।
টরিসেলি বলতেছে 76 সেন্টিমিটার পারদের বদলে আমরা যদি সেন্টিমিটার না বলে মিলিমিটার এককে প্রকাশ করি তাহলে যে পরিমাণ চাপ দিবে সেটাকে আমরা বলে থাকবো টর। তার মানে এক অ্যাটমসফিয়ার মানে যদি হয় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের জন্য যেটা চাপ পাওয়া যাবে সেটা, টরিসেলি বলতেছে যে 1 মিলিমিটারে কতটুকু। তার মানে 76 সেন্টিমিটারকে আমরা যদি মিলিমিটার প্রকাশ করি তাহলে আসবে 760 মিলিমিটার। টরিসেলি বলতেছে যে 1 মিলিমিটার পারদস্তম্ভ যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে বলা হবে টর। তার মানে আমরা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 ইন্টু 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার চাপকেই উনি বলতেছেন টর। তার মানে আমরা বলতে পারি 760 টর। সর্বশেষ চাপের একক হচ্ছে বার। বার মানে হচ্ছে 1 বার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল তথা নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ এই যে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার এই জিনিসটা হচ্ছে 1 বার। তার মানে আমরা বলতে পারি যে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013548 এত বার। এই ভিডিওর সর্বশেষ স্লাইড হচ্ছে এটি, যেটি আমরা আয়তন নিয়ে আলোচনা করব। আয়তন নিয়ে আলোচনা করার আগে এসটিপি এবং এসএটিপি সম্বন্ধে দুইটা টার্ম সম্বন্ধে একটু পরিচিত হয়ে নেই। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার মানে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার এইটাকে আমরা এভাবে বলতে পারি 101,325 প্যাসকেল। এই এক অ্যাটমসফিয়ারকে আমরা বলতে পারি 101,325 প্যাসকেল। যদিও একটু আগে আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম সেখানে কিন্তু 101 এর পরে 3548 ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু 325 ব্যবহার করেছি। মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার হিসেবে এইটাকেই ব্যবহার করা হয়, অর্থাৎ 3548 ব্যবহার না করে 325 ব্যবহার করা হয়। এইটা কারণ হচ্ছে ওই যে অভিকর্ষ ত্বরণের মান একটু কম বেশি করলেই কিন্তু এরকম মান চলে আসতে পারে। এইটাই স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে এই 0 ডিগ্রি সেলসিয়াস না ধরে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরা হয় এবং প্রেসার হিসেবে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ধরা হয়। খেয়াল করে দেখো, এই জিনিসটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে চাই এটা আসবে এরকম 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এটা হলো এসটিপিতে। আর এসএটিপিতে কিন্তু এই 1.01 এগুলো না ধরে সরাসরি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ধরা হয়। গ্যাসের আয়তন কি জিনিস? আয়তন মানে হচ্ছে গ্যাসের অণু পরমাণুগুলো যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে বলা হয় আয়তন। এই গ্যাসের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। উল্লেখ্য প্রেসারকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকবো এবং টেম্পারেচারকে টি দ্বারা প্রকাশ করে থাকবো। এই যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলা হয়। 1 মোল মানে তো আমরা জানি যে পারমাণবিক ভর তার যত, সেই পরিমাণটাকে আমরা বলে থাকি 1 মোল। তো এসটিপিতে 1 মোল গ্যাসের যে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কোনো পদার্থের 1 মোল পরিমাণ গ্যাসীয় অণু পরমাণু যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকে আমরা বলে থাকি তার মোলার আয়তন, এবং সেটা 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা 22.4 লিটার। সেই সম্বন্ধে আমরা পরে ডিটেলস আলোচনা করব। তো এখানে দেখো এই যে আয়তন তাকে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে, যে আয়তনগুলোকে 1 মিটার কিউব আকারে প্রকাশ করা হয়ে থাকে। যেখানে 1 মিটার কিউব মানে হচ্ছে আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার। তার মানে 1 মিটার কিউব মানে হবে 10 টু দি পাওয়ার কিউব, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব। এবং এই 1 ডেসিমিটার কিউব মানে কিন্তু আবার 1 লিটার। তার মানে 1 মিটার কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউবের জায়গায় শুধুমাত্র লিটার, অর্থাৎ 1 মিটার কিউব মানে 1000 লিটার। আবার দেখো 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো।